2025 সালের 13ই এপ্রিল মিরাটে আকবরপুর শাহাদাতের বাসিন্দা অমিতকে খুব সকালে তার 5 বছরের ছেলে চা খাওয়ার জন্য ডাকতে যায়। কিন্তু অনেক ডাকাডাকি করার পরেও অমিত ঘুম থেকে ওঠে না। তখন অমিতের ছেলে তার গা থেকে কম্বল সরিয়ে আতঙ্কে চিৎকার করে ওঠে। বাড়ির একতলায় একটা দড়ির খাটে অমিত এই প্রচণ্ড গরমেও কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছিল। কিন্তু অমিতের 5 বছরের ছেলে কম্বল সরিয়ে কি দেখে ওরকম আতঙ্কে চিৎকার করে উঠল। আজকের আড্ডা ব্লগারের আসরে রয়েছে এই কাহিনীটাই। এরকম সব বাস্তবের ভয়ঙ্কর কাহিনী শোনার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের আড্ডা ব্লগারের আসরটা শুরু করা যাক। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি। 3 সন্তানের পিতা ঘুমন্ত অমিতের গা থেকে কম্বল সরিয়ে তার বড় ছেলে যখন প্রবল আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠে, সেটা শুনে অমিতের স্ত্রী রুবিতাও দৌড়ে আসে। সে দেখতে পায় খাটে অমিতের পাশে একটি সাপ রয়েছে। এটা দেখে তার মুখ দিয়েও প্রবল চিৎকার বেরিয়ে যায়। মিরাটের বেইজুমা নামের একটা ছোট্ট গ্রামে অমিতরা বাস করত। সে কারণে তার স্ত্রী এবং ছেলের চিৎকার শুনে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। সেই সময় বাড়িতে অমিতের বাবা মা, তার 3 জন সন্তান ছাড়াও অমিত ও তার স্ত্রী ছিল। দড়ির খাটে অমিতের নিষ্প্রাণ শরীরটা পড়েছিল, আর তার বাঁ হাতের কাছে একটা সাপ জড়সড় হয়েছিল। সাপটি অমিতের একেবারে গা ঘেঁষেছিল বলে কেউ সাহস করে গিয়ে দেখতেও পারছিল না যে অমিত জীবিত আছে নাকি মৃত। তখন গ্রামবাসীরা তাড়াহুড়ো করে পাশের গ্রাম থেকে এক সাপুড়েকে ডেকে আনে। সাপুড়ে এসে সাপ ধরে এবং অমিতের গায়ে হাত দিয়ে বোঝা যায় যে সে আর জীবিত নেই। তার মৃত্যুতে তার পরিবারে হাহাকার পড়ে যায়, কারণ এই পরিবারে অমিতই একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিল। খাটে ঘুমন্ত অমিত এবং পাশে সাপ, এই দৃশ্য গ্রামবাসীরা মোবাইলে ক্যামেরা বন্দি করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এবং তারপরে এই ভিডিওটা ভীষণ ভাইরাল হয়ে যায়। সারা রাত সাপটি অমিতকে 10 বার কামড় দিয়েছে এবং অমিতের পাশে বসে রয়েছে, এরকম একটি গল্প চারিদিকে ছড়িয়েও যায়। গ্রামের লোকজন এই বিষয়টাকে নিয়ে নানা কথা বলতে থাকে। কেউ বলে গত জন্মে শত্রুতা ছিল সাপটার সাথে, আবার কেউ বলে এ নির্ঘাত কোনো ইচ্ছাধারী নাগিন অথবা বিষকন্যার কাজ। এমনিতেও গ্রামে খেতে খামারে সাপের কামড়ে মৃত্যু একটি খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু অমিতের ঘটনাটা একেবারেই অন্যরকম ছিল। ঘুমন্ত অমিতকে সাপে এসে কামড়ে প্রাণ নিয়েছিল, সে কারণে নানা ধরনের গল্প চারিদিকে ছড়াচ্ছিল। এমনিতেও এটা একটা অস্বাভাবিক মৃত্যু ছিল, সে কারণে ঘটনাস্থলে পুলিশও এসে পৌঁছয়। তারপর অমিতের মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠায়। পুলিশ ভেবেছিল সাপের কামড়ে মৃত্যু, কিন্তু পোস্টমর্টমের নিয়ম রক্ষা তো করতে হবে। অথচ পুলিশও জানতো না যে পোস্টমর্টমের রিপোর্টে অন্য এক বিষকন্যার বিষয়েও জানা যাবে। অমিত আর রুবিতার বিয়ে হয়েছিল প্রায় 9 বছর আগে। একটি ছেলে ও 2টি মেয়ে নিয়ে তাদের সুখের সংসার ছিল। 3 জন সন্তানের সাথে অমিতের বাবা মা ও তাদের সাথে থাকতো। অমিতের পেশা ছিল টাইলস লাগানো, সে ঠিকঠাক উপার্জন করত। গ্রামে তাদের নিজেদের বাড়িও ছিল এবং একটা খুব স্বাভাবিক জীবনযাপন করত তারা। অমিতের মা পুলিশকে জানায় মৃত্যুর আগের দিন অমিত তার স্ত্রী এবং 3 জন সন্তানকে নিয়ে পাশের একটা মন্দিরে ঘুরতে গেছিল। তারপর 7:30 নাগাদ ফিরে ক্লান্ত বলে রাতের খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে তারা 9:30টার মধ্যে শুতে চলে যায়। তিনি পুলিশকে আরও জানায় গভীর রাতে তিনি উঠে দেখে নিজের ঘরের বাইরে একটা দড়ির খাটে অমিত এই প্রচণ্ড গরমেও কম্বল চাপা দিয়ে ঘুমোচ্ছিল। তার একটু বিষয়টা অস্বাভাবিক লাগলেও তিনি বুঝতে পারেনি যে সেই সময় অমিতের কম্বলের মধ্যে সাপ ঢুকেছিল। সেই মুহূর্তে বিষয়টা একটা সাধারণ সাপের কামড়ে মৃত্যু বলে মনে হওয়াতে
পুলিশ আর বিশেষ কোনো জিজ্ঞাসাবাদও করেনি। দুদিন পরে পুলিশের হাতে অমিতের পোস্টমর্টেম রিপোর্ট আসে এবং সেটা দেখে পুলিশ একেবারে চমকে ওঠে। অমিতের মৃত্যু সাপের কামড়ে হয়নি, তাকে গলা টিপে হত্যা করা হয়েছিল। মেরাটের আকবরপুর শাহাদাতের মতো ছোট গ্রামে খুনের ঘটনা পুরো গ্রামে একটা আতঙ্কের সৃষ্টি করেছিল। যেহেতু ছোট গ্রামের মানুষের মধ্যে মোটামুটি পরিচিতি থাকে, সে কারণে পুলিশ অমিতের পরিবারের সদস্য থেকে শুরু করে তাদের প্রতিবেশী এবং গ্রামের লোকজনের সাথে কথা বলে প্রাথমিক তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ হঠাৎই একদিন অমিতের স্ত্রী রুবিতাকে গ্রেপ্তার করে, যেটা দেখে গ্রামবাসী আরও আতঙ্কিত হয়ে পড়ে। এরপরে জিজ্ঞাসাবাদে পুলিশ অমিতের স্ত্রীর থেকে যেটা জানতে পারে সেটা গ্রামবাসীর ইচ্ছাধারী নাগিন অথবা বিষকন্যার তত্ত্বটাই প্রমাণ করছিল, কিন্তু একটা টুইস্টের সাথে। 2024 সালে অমিতের সাথে অমরদীপ নামে একজনের পরিচয় হয়। অমরদীপও অমিতের মতো টাইলস বসানোর প্রফেশনে ছিল, সে কারণে খুব তাড়াতাড়ি দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। অল্প সময়ের মধ্যে ওদের মধ্যে গভীর বন্ধুত্ব হয় এবং অমিত মাঝে মধ্যেই অমরদীপকে নিজের বাড়িতে খাওয়াতে নিয়ে আসতো। অমিত ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে তার এই বন্ধুই একদিন তার প্রাণহানির কারণ ঘটবে। ঘন ঘন অমিতের বাড়িতে যাতায়াতের ফলে অমরদীপের সাথে অমিতের স্ত্রী রুবিতার প্রেমের সম্পর্ক তৈরি হয়। বন্ধু হওয়ার কারণে অমরদীপ জানতে পারত অমিত কোন দিন বাড়িতে থাকবে না এবং সে অমিতের অনুপস্থিতির সুযোগ নিয়ে অমিতের বাড়ি আসতো এবং তার স্ত্রীর সাথে একান্তে মিলিত হতো। অমিতের বাচ্চারা ভীষণই ছোট ছিল এবং তার বাবা প্যারালাইজড, যিনি সবসময় বিছানায় শুয়ে থাকতো, আর তার মা কানে কম শুনত। সে কারণে অমরদীপ আর রুবিতার একান্তে মিলিত হওয়াতে কোনো অসুবিধেই ছিল না। কিন্তু বাদ সাধল অমিতের পাড়া প্রতিবেশী এবং গ্রামবাসীরা। অমিতের অনুপস্থিতিতে অমরদীপের রোজ রোজ বাড়িতে যাতায়াত গ্রামবাসীরা ভালোভাবে নেয় না এবং তারা বিষয়টা অমিতকে জানায়। এদিকে অমিতও লক্ষ্য করছিল দিন দিন রুবিতার ব্যবহার তার প্রতি যেন রুক্ষ হয়ে যাচ্ছিল। সে ছোট ছোট বিষয় নিয়ে অমিতের সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার করত। গ্রামবাসীদের থেকে অমরদীপ এবং রুবিতার বিষয়ে জানার পরে অমিত তার স্ত্রীর ফোনের চ্যাট চেক করে এই বিষয়ে নিশ্চিত হয়। এরপরে যখন বিষয়টা নিয়ে অমিত রুবিতার সাথে কথা বলতে যায়, তখন তাদের মধ্যে খুব স্বাভাবিকভাবেই প্রচণ্ড অশান্তি হয়। কিন্তু অমিতের আসল রাগটা গিয়ে পড়ে অমরদীপের ওপরে। মার্চ মাসের 20 তারিখে সে অমরদীপকে প্রচণ্ড মারধর করে এবং বলে সে যেন আর কখনোই তাদের বাড়ি না আসে। অমিতের কাছে প্রচণ্ড মার খেয়ে অমরদীপ আঘাত পায়, এমনকি তার হাতও ভেঙে যায়। এদিকে অমিত রুবিতাকে বাড়ি থেকে একা বেরোতে একেবারেই বারণ করে দেয়, যার ফলে অমরদীপ আর রুবিতার মধ্যে দেখা সাক্ষাৎ প্রায় বন্ধ হয়ে যায়। এই ঘটনায় অমরদীপের থেকেও বেশি ক্ষুব্ধ হয় অমিতের স্ত্রী রুবিতা। সে আক্রোশে ফুঁসতে থাকে এবং অমিতকে হত্যা করার পরিকল্পনা করে, আর এই কাজে সে সাহায্যের জন্য অমরদীপকেও রাজি করিয়ে নেয়। চলতি বছরের 12 এপ্রিল সন্ধেবেলা রুবিতা অমিত সন্তানদের নিয়ে মন্দির থেকে ফিরেই রাতে তাড়াতাড়ি খেয়ে শুতে চলে যায়। এর 1 সপ্তাহ আগে অমরদীপের সাথে মিলে রুবিতা অমিতকে কিভাবে হত্যা করা হবে তার একটা পরিকল্পনা করে রেখেছিল। রাতে সবাই ঘুমানোর পরে রুবিতা অমরদীপকে বাড়ির মধ্যে নিঃশব্দে ঢুকিয়ে নেয়। এমনিতেও অমিতের মা কানে শুনতে পেত না, আর তার বাবা প্যারালাইজ ছিল। বাচ্চারা এবং অমিত গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। সে কারণে অমরদীপকে বাড়ির মধ্যে ঢুকিয়ে নিতে রুবিতার কোনো অসুবিধেই হয়নি। তারপর রুবিতা ঘুমন্ত অমিতের বুকের ওপর চেপে বসে দুটো হাত শক্ত করে ধরে রাখে, আর অমরদীপ গলা টিপে ধরে। অমিত প্রাণপণ তার নিজের হাত দুটো ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছিল, আর প্রাণ চলে যাওয়ার আগে সে বিস্তারিত চোখে সাক্ষাৎ মৃত্যুরূপে তার স্ত্রীকে দেখছিল। শেষমেশ রুবিতা আর অমরদীপের কাছে অমিত হেরে যায় এবং তার মৃত্যু হয়।
রুবিতা প্রথমে পরিকল্পনা করেছিল ঘুমন্ত অমিতের গায়ে একটা বিষাক্ত সাপ ছেড়ে দেবে, যাতে সাপের কামড়ে অমিতের মৃত্যু হয় এবং তার হত্যার দায় রুবিতা আর অমরদীপের ওপর না আসে। কিন্তু সাপ তো অমিতকে কামড় না দিয়েও পালাতে পারে, সেক্ষেত্রে তাদের উদ্দেশ্য সফল হবে না। সে কারণে রুবিতা সেই পরিকল্পনা পরিবর্তন করে আগে অমিতকে গলা টিপে হত্যা করে। মৃত অমিতকে ঘর থেকে বাইরে এনে দড়ির খাটে ওরা শুইয়ে দেয়। তারপর নিয়ে আসা সাপটা অমরদীপ অমিতের গায়ের উপর দিয়ে একটা কম্বল ঢেকে দেয়, যাতে কম্বলের মধ্যে প্রচণ্ড গরমে বাইরে বেরোনোর চেষ্টায় সাপ অমিতকে বারবার কামড়াতে থাকে, আর তাতে তার মৃত্যু হয় বলে মনে হয়। পাশের গ্রামে এক সাপুড়ের কাছ থেকে অমরদীপ এই সাপটা কিনে নিয়ে এসেছিল। গভীর রাতে যখন অমিতের মা উঠে দেখে এই প্রচণ্ড গরমে সে কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে, তখন তার একটু অবাক লাগে, কিন্তু ছেলে গভীর ঘুমে আছে ভেবে সে আর তাকে বিরক্ত করে না। মেরাটের একটা গ্রাম মেহমুদপুর শেখেরা, যেটাকে সাপুড়েদের গ্রাম বলা হয়। এখান থেকে পুজোর নামে অমরদীপ প্রীতম নাথ নামে এক সাপুড়ের কাছ থেকে একটা সাপ নিয়ে আসে, কিন্তু সে জানতো না ওই সাপুড়ে একটা নির্বিষ সাপ তাকে দিয়েছিল। তাছাড়া অমরদীপ আর রুবিতা এটা বুঝতে পারেনি যে পোস্টমর্টেমের রিপোর্টে সব কিছুই সামনে চলে আসবে। হলোও তাই। পোস্টমর্টেমের রিপোর্টে কোনো রকম সাপের বিষের উল্লেখ ছিল না, উল্টে অমিতের গলায়, মুখে এবং ঠোঁটে আঘাতের চিহ্ন ছিল। পুলিশ পরে প্রীতম নাথ নামক সাপুড়েকে তুলে জিজ্ঞাসাবাদ করে এবং সে স্বীকার করে যে এটা নির্বিষ একটা সাপ ছিল, আর কৃষ্ণন নামের একটা ছেলে তার বাড়ি থেকেই সাপটা চুরি করে এবং অমরদীপকে বিক্রি করে দেয় 1000 টাকায়। পুলিশ অমরজিৎকেও গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেয়, কিন্তু স্বামীকে হত্যা করে রুবিতার কোনো আফসোস ছিল না, এতটাই বিষাক্ত মহিলা ছিল সে। মাঝখান থেকে বাচ্চা 3টে একেবারে অনাথ হয়ে গেল, তাদের বাবার মৃত্যু হলো আর মা জেলে চলে গেল, আর অমিতের বাবা মা পুত্রহারা হলো। রুবিতা অমিতকে হত্যা না করে তাকে ছেড়ে অমরদীপের হাত ধরে বেরিয়ে যেতে পারত, কিন্তু সেটা সে করল না। হঠাৎই যেন স্ত্রীদের হাতে স্বামীর হত্যাকাণ্ডের ঘটনাগুলো অনেক বেড়ে গেছে। এই মর্মান্তিক কাহিনীটাই ছিল আজকের আড্ডা ব্লগারের কাহিনী। এই ধরনের ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়ে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে সচেতনতার জন্য অন্য সবাইকেও এই বিষয়ে জানতে সাহায্য করো। ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো। দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।